রাষ্ট্রপতি আজকে সেদিন রাষ্ট্রপতি সম্পর্কে পড়েছিলাম। আজকে রাষ্ট্রপতির পাওয়ার ক্ষমতা এসব গেল রাষ্ট্র ক্ষমতা কথা বলিস নি কেউ। এবার যদি যারা পারবা লিখো আর যারা পারবা না দেখে নেবা। রাষ্ট্রপতির এটা পাওয়ার হচ্ছে সংবিধান হচ্ছে 5 ধরনের ক্ষমতার কথা বলেছে। তাহলে রাষ্ট্রপতির পাওয়ার কয় ধরনের? 5 ধরনের। 1 নম্বর শাসনতান্ত্রিক ক্ষমতা, বাংলায় লিখলে হবে, মানে এক্সিকিউটিভ পাওয়ার, শাসনতান্ত্রিক ক্ষমতা। 2 নম্বর আইনি ক্ষমতা, 2 নম্বর আইনি ক্ষমতা, লেজিসলেটিভ পাওয়ার। 3 নম্বর অর্থ সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত মানে ফিনান্সিয়াল পাওয়ার। আর 4 নম্বর বিচার বিভাগীয় ক্ষমতা মানে জুডিশিয়াল পাওয়ার। আর 5 নম্বর হচ্ছে এমার্জেন্সি পাওয়ার, জরুরি অবস্থা। 4 নম্বর হচ্ছে জুডিশিয়াল পাওয়ার, বিচার বিভাগীয় ক্ষমতা। এই 5 ধরনের ক্ষমতা। এবার প্রশাসনিক ক্ষমতাটা নিয়ে পড়ব, মানে এক্সিকিউটিভ পাওয়ার। যেটা এক্সিকিউটিভ পাওয়ার বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বলা হয় বা প্রশাসনিক ক্ষমতা। সমস্ত ক্ষমতা শীর্ষকে রাষ্ট্রপতি, আর্টিকেল নাম্বার 53-তে বলা হয়েছে। মানে সমস্ত ক্ষমতা শীর্ষে রাষ্ট্রপতি, এটা আর্টিকেল নাম্বার 53-তে বলা হয়েছে। সমস্ত প্রশাসনিক সিদ্ধান্তগুলি রাষ্ট্রপতির নামেই হবে, যদিও প্রধানমন্ত্রী প্রধান ভূমিকা নেয়। ঠিক আছে। এক্সিকিউটিভ পাওয়ারের 1 নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, সেটা বললাম আর্টিকেল 53-তে বলা হয়েছে সমস্ত প্রশাসনিক সিদ্ধান্তগুলি রাষ্ট্রপতির নামেই হবে, যদিও প্রধান ভূমিকা নেয় প্রধানমন্ত্রী। তারপরে 2 নম্বর নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। নিয়োগ সংক্রান্ত বলা হয়েছে কি, এটাও এক্সিকিউটিভ পাওয়ার, নিয়োগ সংক্রান্ত। এখানে নিয়োগ বলতে গেলে রাজ্যপাল, সুপ্রিম কোর্টের বিচারপতি, ক্যাগ, ইউপিএসসির প্রধান, ক্যাগ মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, ইউপিএসসির প্রধান। তারপরে মন্ত্রী পরিষদের সদস্যদের, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া মানে ভারত সরকারের উকিল, সবাইকে নিয়োগ করবে রাষ্ট্রপতি, যদিও প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে। এছাড়া আন্তঃরাজ্য কাউন্সিল, অর্থ কমিশন, এগুলো নিয়োগ করেন। ভাষা কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। এক্সিকিউটিভ পাওয়ারের 3 নম্বর যেটা হচ্ছে সামরিক ক্ষমতা বা মিলিটারি পাওয়ার। আমরা জানি 3 বাহিনী আছে, জল, স্থল আর আকাশ। এই 3 বাহিনীর হেড হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে 3 বাহিনীর হেড হচ্ছে রাষ্ট্রপতি। আর্টিকেল 53-তে বলা হয়েছে রাষ্ট্রপতি ইচ্ছা করলে যুদ্ধ ঘোষণা করতে পারে, শান্তি বজায় রাখতে পারে, সেনাবাহিনী মুভ করতে পারে, অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শে। মিলিটারি পাওয়ারটা কিন্তু আর্টিকেল 53-র। এক্সিকিউটিভ পাওয়ারের 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কূটনৈতিক ক্ষমতা, বৈদেশিক কাজকর্ম, কূটনৈতিক কাজকর্ম, ভারতের দূতাবাসে ভারতীয়দের নিয়োগ করা এবং সব কিছু কিন্তু রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করবে। এবং বিদেশে দূত নিয়োগ করা রাষ্ট্রপতি নিয়োগ করবে, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে। এবার দেখো 5 নম্বর যেটা এক্সিকিউটিভ পাওয়ারের 5 নম্বর, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক ক্ষমতা। রাষ্ট্রপতি ক্ষমতার নাম হচ্ছে তত্ত্বাবধায়ক ক্ষমতা বা সুপারভাইজারি পাওয়ার। এখানে কি বলা হয়েছে, রাজ্যপালের দ্বারা বিভিন্ন অঙ্গের বা বিভিন্ন অঙ্গরাজ্যের, রাজ্যপালের দ্বারা বিভিন্ন অঙ্গরাজ্যের শাসনভার নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতি, মানে রাজ্যপালের কাছ থেকে খবর নেবে। বিভিন্ন ইউনিয়ন টেরিটরিতে লেফটেন্যান্ট গভর্নরকে নিয়োগ করে রাষ্ট্রপতি, তাদের কাছ থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের খবর নেবে। মন্ত্রী পরিষদের প্রধানদের পরামর্শ নিয়েই কিন্তু এই নিয়োগ করেন। যদি লোকসভা ভেঙে গেলে তখন সে ক্ষমতা পুরোপুরি চলে আসে রাষ্ট্রপতির হাতে। লোকসভা ভেঙে গেলে কেন্দ্র সরকারের কাজ রাজ্য সরকারের কর্মচারী দিয়ে রাষ্ট্রপতি চাইলে করতে পারে কেন্দ্র সরকারের কাজ, কিন্তু রাষ্ট্রপতি চাইলে রাজ্য সরকারের কর্মচারী দিয়ে করতে পারে। বিশেষ করে ভোটের সময়, লোকসভা ভোট, রাজ্য সরকারের কর্মচারী দিয়ে লোকসভা ভোট করতে পারে রাষ্ট্রপতি পরামর্শ ছাড়া হবে না। তারপর দেশের এসসি, তপশিলি, অধ্যুষিত অঞ্চলগুলির উন্নয়নের দায়িত্ব এবং তত্ত্বাবধান করা রাষ্ট্রপতির কাজ। রাষ্ট্রপতি কোনো কর্মচারী নিয়োগ করতেও পারে ওই এসসিদের দেখাশোনা করে। এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা রাষ্ট্রপতির 2 নম্বর পাওয়ারটা দেখব, যেটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার হচ্ছে আইনসভার 2টি কক্ষ আমরা জানি, একটা হচ্ছে লোকসভা আর রাজ্যসভা। কোনো আইন যদি 2 কক্ষে পাস হয়েও যায়, সেই আইনে যতক্ষণ রাষ্ট্রপতি না সই করবে ততক্ষণ সেটা আইনে পরিণত হবে না, বিলই থাকবে। এবং যুগ্ম অধিবেশন ডাকার ক্ষেত্রে যৌথ অধিবেশন মানে লোকসভা রাজ্যসভার মধ্যে বিরোধ বেঁধেছে, কিছুতেই তাদের ভিতরে মীমাংসা হচ্ছে না, তখন কিন্তু যৌথ অধিবেশন ডাকতে পারে রাষ্ট্রপতি। এটা কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রীর পরিষদ। এবং লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে, কিন্তু বর্তমান এটা তুলে দেওয়া হয়েছে, এখন নাই।
এবং রাজ্যসভায় 12 জনকে কলা, বিজ্ঞান, সাহিত্য বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে রাষ্ট্রপতি 12 জনকে নিয়োগ করতে পারে রাজ্যসভায়। এটাও কিন্তু রাষ্ট্রপতির লেজিসলেটিভ পাওয়ার। ঠিক আছে, লোকসভায় 2 জন বর্তমান। তারপরে আর্টিকেল 85-তে বলা হয়েছে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের কার্যকালের আগে ভেঙে দিতে পারেন রাষ্ট্রপতি, অবশ্য প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের অনুরোধে। মানে ধরো এখন ধরো রাষ্ট্রপতি চাইলো ভেঙে দিল মন্ত্রিপরিষদ, যে আবার নতুন ভোট হবে বলে দিল, রাষ্ট্র নিজে শান্ত করে দিল, এটা পারে। তবে অবশ্যই প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের পরামর্শেই কিন্তু এটা পারে। ঠিক আছে, আবার কি এমন কিছু বিল, নতুন রাজ্য গঠন, নতুন রাজ্যের নাম, যে পশ্চিমবঙ্গের নাম বাংলা করবে এরকম একটা নতুন রাজ্যের নাম, সীমানা পরিবর্তন, এগুলো কিন্তু আর্টিকেল 3-এ বলা আছে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া এই বিলগুলা লোকসভায় পেশ করতেই পারবে না। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া এই বিলগুলা পেশ করাই যাবে না। যে কোনো ধরনের অর্থ বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পেশ করা যাবে না। অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই তোলা যায়, আর লোকসভার মধ্যেই গ্রাহ্য হয়, কিন্তু রাষ্ট্রপতির অনুমতি আগে নিতে হবে, তবে আর এই বিল তোলা যাবে। তারপরে আরেকটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল 368 নম্বর আর্টিকেলে। এই সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির পরামর্শ ছাড়া তোলা যাবে না। এটাও তাই, শুধুমাত্র লোকসভাতে তোলা হয়, কিন্তু রাষ্ট্রপতির সম্মতি ছাড়া তোলা যাবে না। তারপরে সঞ্চিত তহবিলের অর্থ ব্যয় করা, যেটা সঞ্চিত তহবিল অর্থ ব্যয় করা, এটা রাষ্ট্রপতির সম্মতি নিতে হবে। সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয় করতে হবে রাষ্ট্রপতির সম্মতি। তারপরে আরেকটা বিল আছে অর্ডিন্যান্স জারি করা, মানে 123 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। অর্ডিন্যান্স মানে কি বলতো, হয়তো একটা নতুন আইন প্রধানমন্ত্রী আনতে চাইছে, কোনো কারণে পার্লামেন্ট বন্ধ আছে, এবার বিলটা পাস করতে হচ্ছে না, রাষ্ট্রপতিকে আগেই সই করে নিল আইনের, যে আপনি সই করে দেন, পার্লামেন্ট খুললে আমি বিলটা পাস করে নেব। আর এটা হচ্ছে অর্ডিন্যান্স জারি। এবার আইনটা আগে জারি হয়ে গেল, তারপর যখন পার্লামেন্ট খুলবে 6 মাসের মধ্যে কিন্তু সেই বিলটা পাস করাতে হবে, নাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। এটাকে বলছে অর্ডিন্যান্স জারি। এটাও রাষ্ট্রপতির ক্ষমতা, অর্ডিন্যান্স জারি করা। রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতা হলো, আর একটা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা হলো কি, ভেটো ক্ষমতা। ভেটো হলো কয় প্রকার? 3 প্রকার। ভেটো 3 প্রকার কী কী? 1 হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো, 2 হচ্ছে স্থগিত ভেটো, আর 3 হচ্ছে পকেট ভেটো। পূর্ণাঙ্গ ভেটো বা অ্যাবসোলিউট ভেটো বলা হয় রাজ্যসভায় বা লোকসভায় কোনো বিল পাস হয়ে গেছে কিন্তু রাষ্ট্রপতি সই করলই না, এটাকে বলা হয় পূর্ণাঙ্গ ভেটো। ঠিক আছে, সই করলো না, এই ভেটো রাষ্ট্রপতি করতে পারে। হ্যাঁ, একবার পূর্ণাঙ্গ ভেটো। তবে এই সবসময় প্রয়োগ করতে একটা কারণ আছে। এই ভেটো কখন পারে? দেখতে পাচ্ছেন লোকসভার অবস্থা টালমাটাল, যে কোনো সময় লোকসভা ভেঙে যাবে, প্রধানমন্ত্রীর পাশে তেমন কোনো সদস্য নাই, এমপি নাই, সংখ্যাগরিষ্ঠতা নাই, তখন এই ভেটোগুলো প্রয়োগ করে। জানতে হচ্ছে প্রধানমন্ত্রী দুর্বল। তারপর অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, অন্য যে কোনো বিলে পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা রাখে। অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, এই দুটো বাদে যে কোনো বিলে পূর্ণাঙ্গ ভেটো দিতে পারে। তাহলে পূর্ণাঙ্গ ভেটো কোথায় কোথায় পারবে না? অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল। কেন বলতো? কারণ এই বিলগুলো তো পার্লামেন্টে তোলার আগে রাষ্ট্রপতির অনুমতি নেওয়া হয়, রাষ্ট্রপতির অনুমতিতে বিলগুলো তোলা হয়, তাহলে আবার কী করে এটা ভেটো দেবে? ঠিক আছে। আর সংসদে যদি কোনো বেসরকারি বিল পাস হয় রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শে, তখন কিন্তু পূর্ণাঙ্গ ভেটো দিতে পারে। এবার বিল কয় প্রকার? তাহলে বেসরকারি বিল কী জিনিস এটা আবার জানতে হয়, কারণ অনেকের মনে প্রশ্ন থাকে বেসরকারি বিল কী? তাহলে কি কোম্পানির বিল? না, বিল সাধারণত কয় প্রকার বলো? কয় প্রকার? 3 প্রকার বিল। একটা হচ্ছে সাধারণ বিল, এক হচ্ছে অর্থ বিল, আর একটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল। এছাড়াও বিল 2 প্রকার। কী কী? সরকারি বিল আর বেসরকারি বিল। সরকারি বিল কোনটা? সরকারি বিল হলো কেবলমাত্র মন্ত্রিসভার সদস্যরাই যে বিল উত্থাপন করতে পারে, সেটা হচ্ছে সরকারি বিল, মন্ত্রিসভার সদস্যরা। আর বেসরকারি বিল কি? পার্লামেন্টের যে কোনো সদস্য যদি কোনো বিল আনে, সেটা হচ্ছে বেসরকারি বিল। কিন্তু যে কোনো সদস্য যদি বিল আনে, সেটা বেসরকারি বিল। বেসরকারি বিল আনতে হলে মন্ত্রী সভাপতির কাছ থেকে সংশ্লিষ্ট কক্ষে, ধরো রাজ্যসভায় বেসরকারি বিল আনবে, তাহলে কার কাছ থেকে? চেয়ারম্যানের কাছ থেকে। আর যদি লোকসভায় বেসরকারি বিল আনবে, তাহলে কার কাছ থেকে? লোকসভার কাছ থেকে। 1 মাস আগে পারমিশন নিতে হবে যে আমি একটা বিল আনছি বেসরকারি। বেসরকারি বিল মানে যারা মন্ত্রিসভার সদস্য না, তারা যদি কোনো একটা বিল আনে, সেটা হচ্ছে বেসরকারি বিল। ঠিক আছে। আর এই বিলগুলো, এই বেসরকারি বিলে রাষ্ট্রপতি কিন্তু পূর্ণাঙ্গ ভেটো প্রয়োগ করতে পারে।
কোনো একটা বিল রাজ্য আইনসভায় পাশ হয়ে গেছে, মানে লোকসভায় রাজ্য দুইভাবে পাশ হয়ে গেছে, এবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে সই করার জন্য। রাষ্ট্রপতি সই করলে আইনে পরিণত হয়েছে, কিন্তু কেন্দ্র সরকার চাইছে না ওই বিলটা আইনে পরিণত হোক। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর অনুরোধে পূর্ণাঙ্গ ভেটো দিতে পারে এবং সেটা সই করবে না। তাহলে অ্যাকচুয়ালি পাওয়ারটা কার হচ্ছে বলে জানি, প্রধানমন্ত্রীর পাওয়ার হচ্ছে, রাষ্ট্রপতির কোনো পাওয়ার থাকছে। এটা হচ্ছে 5 বছরের কিনারে গিয়ে কোনো একটা বিল মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে, এবার মন্ত্রিসভা ভেঙে গেছে, ধরো 5 বছরের লাস্টের দিকে একটা বিল পাস হয়েছে, মন্ত্রিসভা ভেঙে গেছে, তাহলে রাষ্ট্রপতি ওই বিলে কিন্তু পূর্ণাঙ্গ ভেটো দিতে পারে, কারণ এখন তো আর মন্ত্রিসভায় নাই, আর কেউ বলারও নাই। এবার নতুন করে মন্ত্রিসভা গঠন হলো, সে মন্ত্রিসভা যদি ওই বিলটা চায় তাহলে রাষ্ট্রপতি সই করবে, না চাইলে ওটা পূর্ণাঙ্গ ভেটো থেকে গেল, ওটা আর আইনে পরিণত হলো না, আবার নতুন কোনো বিল আসলো, সেটা আলাদা ব্যাপার। এ হচ্ছে 2 নম্বর হচ্ছে স্থগিত ভেটো। কোনো একটা বিল লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে গেছে, মন্ত্রিসভা চাইছে আইনটি পাশ হোক, কিন্তু রাষ্ট্রপতি এই বিলটা নিয়ে কোনো সংশয় দেখা দিল, রাষ্ট্রপতির বিলটা পছন্দ হলো না, তাহলে রাষ্ট্রপতি এই বিলটা পুনর্বিবেচনার জন্য আরেকবার মন্ত্রিসভায় ফেরত পাঠাতে পারে, পুনরায়, মানে পার্লামেন্টে, মন্ত্রিসভা বলতে পার্লামেন্টে ফেরত পাঠাতে একবার মাত্র। যদি আবার ফিরে আসে তাহলে রাষ্ট্রপতি সই করতে বাধ্য থাকবে। এটা হচ্ছে স্থগিত ভেটো। এবার দেখব পকেট ভেটো কি? কোনো বিল লোকসভা রাজ্যসভা উভয় পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি বিলটা দেখলো, দেখার পর খুলে পকেটে রেখে দিল, কিছুই বললো না, পাস করবো কি করবো না কিছু বললো না, মানে পকেটে রেখে দিল, বিলটা ভাঁজ করে পকেটে রেখে দিল। এটা হচ্ছে পকেট ভেটো। তবে রাষ্ট্রপতি এই ক্ষমতা সব বিলে করতে পারে না, যদি কেন্দ্র মন্ত্রিসভা সম্পর্কে কেন্দ্র মন্ত্রিসভা সম্পর্কে অস্থায়িত্ব দেখা যায়, হয়তো প্রধানমন্ত্রীর পাশের সংখ্যাগরিষ্ঠতা নাই, সেই ক্ষেত্রে এই ক্ষমতা দেখাতে পারে। মানে এই ক্ষমতা কখন দেখাতে পারবে? যখন পাশে কেউ নাই, তখন কিন্তু এই ক্ষমতা দেখাতে পারবে। এবার হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা হচ্ছে বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রীকে রাষ্ট্রপতির সম্মতি নিতে হবে। বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করবে, রাষ্ট্রপতির অবশ্যই মত নিতে হবে। তারপর আকস্মিক তহবিল থেকে কোনো টাকা খরচ করতে হলে রাষ্ট্রপতির কাছে পরামর্শ নিতে হবে, আকস্মিক তহবিল থেকে। তারপর যে কোনো অর্থবিল লোকসভা উত্থাপন করতে গেলে রাষ্ট্রপতির আগে অনুমতি নিতে হবে। সরকারের আয় ব্যয়ের হিসাব পার্লামেন্টে পেশ করার আগে রাষ্ট্রপতি যাচাই করবে, তবেই পার্লামেন্টে পেশ করা হবে। এটা হচ্ছে অর্থ সংক্রান্ত। এবার দেখবা বিচার বিভাগীয় ক্ষমতা কি? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রত্যেকটি বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের। অবশ্য পার্লামেন্টের মন্ত্রিসভার ও প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে, এবং পদচ্যুত করার ক্ষমতাও রাষ্ট্রপতির। যদিও সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি পদচ্যুত করার ক্ষমতা অত সহজ না, সেটা পরে আমরা পড়ব পদ্ধতিটা, কিন্তু সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রত্যেকটি বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, তাদেরকে পদচ্যুতি করেন রাষ্ট্রপতি। পদচ্যুতি করা অত সহজ না। আর্টিকেল 72-এ বলা হয়েছে ফৌজদারি, এটা হচ্ছে রাষ্ট্রপতির একবারে পার্সোনাল ক্ষমতা। আর্টিকেল 72 এখানে রাষ্ট্রপতি চাইলে যে কোনো অপরাধীকে মুক্ত করে দিতে পারে, ফাঁসির সাজা মুকুব করে দিতে পারে, এমনকি একবারে জেল থেকে মুক্ত করে দিতে পারে। সে একটা বিশাল অপরাধ করেছে, ফাঁসি হয়ে গেছে, রাষ্ট্রপতি চাইলে ফাঁসির সাজা কমে জেল দিতে পারে, আবার জেলও কমে দিতে পারে, আবার সব কিছু দিয়ে মুক্তি করে দিতে পারে। রাষ্ট্রপতি এটা করে কখন? হয়তো কোনো একজন বিখ্যাত সায়েন্টিস্টকে এরকম শাস্তি, একটা সায়েন্টিস্ট বিজ্ঞানী একটা ভুল কাজ করে ফেলেছে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি করে যে বেঁচে থাকলে আমাদের দেশের উন্নতি হবে, একে মাফ করে দিই। তাই বলে রাষ্ট্রপতির এটা পার্সোনাল ক্ষমতা। রাষ্ট্রপতি যে কোনো কাউকে পারে, কিন্তু সবাইকে করে না, শুধু দেশের স্বার্থে একজনকে করে, মানে যারা সায়েন্টিস্ট বা বিখ্যাত কোনো ব্যক্তি, যার জন্য দেশের উপকার হবে, তাদের ক্ষেত্রে। আর্টিকেল 143-এ বলা হয়েছে রাষ্ট্রপতি যদি আইনি বিষয়ে পরামর্শ চায়, তাহলে রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দিতে বাধ্য থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতি। তবে আর রাষ্ট্রপতি না চাইলে বাধ্য থাকবে না। বুঝতে পারছো? 143 নম্বর আর্টিকেল মানে 143, তার মানে আর্টিকেলের গুরুত্ব বুঝতে পারছেন তো, যে এটা রাষ্ট্রপতি যদি না চায় তাহলে কিন্তু দেবেন। এই আর্টিকেলের একটা ঘ্যাম আছে, মানে বিচারপতিদের একটা ওয়েট আছে, যে রাষ্ট্রপতি যদি না চায় তাহলে কিন্তু দিবে। তো রাষ্ট্রপতি এই পরামর্শ কিন্তু নিতে পারে, না নিতেও পারে, হ্যাঁ, কিন্তু পরামর্শ চাইলে দিবে। রাষ্ট্রপতি যদি একটা ভুল কাজও করে, তাও সুপ্রিম কোর্টের বিচারপতি দিবে না, যতক্ষণ না চাইবে। আর জরুরি অবস্থার ক্ষমতা,
জরুরি অবস্থায় এটা রাষ্ট্রপতির ক্ষমতা। 3টা আর্টিকেল, 352 জাতীয় জরুরি, 356 রাজ্য জরুরি, 360 আর্থিক জরুরি। এটা পার্ট নম্বর 18-তে আলোচনা করা হয়েছে। এটা রাষ্ট্রপতির ক্ষমতা। তারপর রাষ্ট্রপতির অন্যান্য ক্ষমতা আছে, যেমন ইউপিএসসির সদস্য সংখ্যা কত হবে, বেতন কত হবে, চাকরিজীবীদের সময়কাল কত হবে, ইউপিএসসি এটা রাষ্ট্রপতি ঠিক করে। একাধিকবার রাজ্যের দায়িত্বে একজন রাজ্যপালের হাতে দেওয়া যাবে, এই একাধিক রাজ্যের দায়িত্ব একজন রাজ্যপালের হাতে দেওয়া হলো, হয়তো দিল, মানে দুটো রাজ্যের দায়িত্ব একজন রাজ্যপাল, দুটো রাজ্যের একজন রাজ্যপাল, এটা রাষ্ট্রপতি করতে পারে। এবার ওই রাজ্যের রাজ্যপালের বেতন কোন রাজ্য কত টাকা দিবে যদি সমস্যা হয়, রাষ্ট্রপতি ঠিক করে দেবে যে তুমি এত বেতন দাও, তুমি এত দাও, এগুলো ঠিক করে দিতে পারে রাষ্ট্রপতি। সংবিধানের 5 নম্বর তপশিলে বলা হয়েছে এসটি এসসি অধ্যুষিত অঞ্চলে সেখানকার ক্ষমতা পরিচালনা, রাষ্ট্রপতি ক্ষমতা পরিচালনা বা তাদের জন্য উন্নয়ন করা রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতা থাকে। সেখানকার রাজ্যপালদের একটা বিশেষ ক্ষমতাও দেয়। শোনো, এসটি এসসি অঞ্চলের রাজ্যপাল যারা থাকে তাদেরকেও বিশেষ ক্ষমতা দেয়। কী ক্ষমতা? ওদের উন্নয়নের জন্য ক্ষমতা দেয়। এসটি এসসি অধ্যুষিত অঞ্চলের রাষ্ট্রপতি শাসনতন্ত্রের ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষমতা ভোগ করে।